Hello students, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 Madhyamik exam 2027 অর্থাৎ যারা 2027 মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ যারা নাকি 9 পাস করে 10-এ উঠেছো তারাই কিন্তু 2027 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে। এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস 10-এ উঠেই। কোনো কোনো স্কুলে পরীক্ষা হয়েছে, কোনো কোনো স্কুলে কিন্তু পরীক্ষা এখনও হয়নি, বাকি আছে। ইলেকশনের কারণের জন্যই এটা একটু পিছিয়েছে, হয়ে যাবে পরীক্ষা। তাই আমি বলবো যে এখন থেকেই কিন্তু প্রিপারেশনটা যদি ঠিকঠাকভাবে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। তাই আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব কোন সাবজেক্ট না, হিস্ট্রি সাবজেক্ট। হিস্ট্রি সাবজেক্ট মানে বুঝতেই পারছো যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু লাইনে লাইনের মধ্যে থাকে, অর্থাৎ লাইন ধরে ধরে পড়তে হবে। আর লাইন ধরে ধরে পড়লে কী হবে, এখান থেকে যে যে প্রশ্নগুলো হবে সেইগুলোই কিন্তু এমসিকিউ হিসাবে তোমাদের পরীক্ষায় আসবে। কোন পরীক্ষায়? ফার্স্ট সামেটিভ টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। তো এখান থেকে আজকে কিন্তু শেয়ার করব 12 পাতা থেকে 14 পাতা। আগে কিন্তু 5টা পার্ট কিন্তু ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু শেয়ার করব 12 থেকে 14 পাতায়। এই 12 থেকে 14 পাতার মধ্যে কিন্তু আজকে 6 নম্বর পার্ট শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে এখান থেকে 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নগুলো হবে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত, তাহলে কোনো সমস্যায় থাকবে না। তাই আমি বলবো আর দেরি না করে কী করতে হবে, সরাসরি পড়ার মধ্যে ডুবে যেতে হবে। পড়ার মধ্যে ডুবে গেলে কী হবে, পড়ার মধ্যে ডুবে গেলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে। তো এখান থেকে কি এই যে লার্নিং চ্যানেল থেকে আমি তোমাদের সামনে ভিডিওগুলো শেয়ার করছি বা সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু 2026 সালে যারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন পেয়েছে। কোন কোন সাবজেক্টের উপরে? হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড লাইফ সায়েন্স। এই 5টা সাবজেক্ট নিয়ে কিন্তু এখানে আলোচনা হয় এবং এখান থেকে কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব শেয়ার করা হয় আর সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো তোমাদের যদি দাদা দিদিরা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলেই যে লার্নিং চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয় সেগুলো কি পরীক্ষায় আসলেই আসে? যদি বলে ভালো তাহলে তো ভালো, আর কেউ যদি বলে না তো জানি না, তাহলেই সরাসরি চলে যাবে দ্য লার্নিং চ্যানেলে, গিয়ে দেখবে যে ওখান থেকে যে যে প্রশ্ন শেয়ার করা হয়েছে সেগুলোই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসছে এবং উত্তর সমেত এসেছে। তাহলে তার কোনো সমস্যা থাকবে না। তো তোমরাও কিন্তু 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই চ্যানেল থেকে অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয় সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে শেয়ার করব কোন বই থেকে, সেই একই বই অর্থাৎ এই যে ইতিহাস ও পরিবেশ ক্লাস 10 বাণী সংসদের বই থেকে কিন্তু আজকে শেয়ার করব। বাণী সংসদের বই থেকে শেয়ার করব কেননা এই বইয়ে ডিটেলস কিছু থাকে। এই বইয়েরই কিন্তু কোন চ্যাপ্টার না, ইতিহাসের ধারণা থেকে শেয়ার করব। আর কত পাতা থেকে? অর্থাৎ 12 পাতা থেকে 14 পাতা পর্যন্ত। এই 12 পাতা থেকে 14 পাতা পর্যন্ত আমরা কিন্তু ইতিহাসটা সুন্দর করে পড়ব। দেখো মনে হচ্ছে যেন ছোটদের মতো পড়া হচ্ছে, হ্যাঁ প্রত্যেকটা লাইনই পড়তে হবে, অর্থাৎ এই প্রত্যেকটা লাইনের মধ্যেই কিন্তু কোশ্চেনগুলো লুকিয়ে থাকে। আর এখানে দেখো বোঝানোর এমন কিছু যে নেই, মানে এমন কিছু কঠিন কিছু নেই, ছোটো ছোটো জিনিসগুলো একটু বুঝতে হয় আর লাইন বাই লাইন পড়তে হয়। পড়ার পরে ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু বের করে রাখতে হয়, যেগুলো নাকি কিসে আসে, সরাসরি কোশ্চেন কাকে বলে আসে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাচিং আর কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও কিন্তু পরীক্ষায় আসে। তাই আমি বলবো যে এইখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হবে সেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা টেস্ট এক্সাম এবং ফার্স্ট সামেটিভের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো আমরা পড়বো আজকে এখান থেকে যে দেখো 12 পাতায় দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি। এখান থেকেই পড়বো, পরপর 2-3টে পাতা পড়ে যাব। অর্থাৎ পাতা পড়লে কী হয় বলো তো, প্রত্যেকটা পাতা সম্পর্কে জানা যায় আর ছোটো ছোটো প্রশ্ন যেগুলো আসে সেগুলোও কিন্তু জানা যায়। তাই আমরা কিন্তু লাইন বাই লাইন পড়বো আর ছোটো প্রশ্ন যেগুলো সেগুলো বেরিয়ে আসবে আর সেগুলো কিন্তু উত্তর সমেত বোর্ডে আমি শেয়ার করে রাখবো। তো আগে থেকেই সেগুলো আমি বের করে রেখে দিয়েছি। তো দেখো আধুনিক ভারত বা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ ভারতের ইতিহাস চর্চার জন্য যে সমস্ত উপাদান সহায়ক
সেগুলির মধ্যে সমকালীন সরকারি পুঁথিপত্র, খ্যাতনামা মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথা। দেখো এই আত্মজীবনী আর স্মৃতিকথা এটা কিন্তু দু নম্বরের কোশ্চেন কিন্তু এসে বসে আছে। চিঠিপত্র, সাময়িক পত্রিকা, সংবাদপত্র প্রভৃতি গুরুত্বপূর্ণ। তবে এইসব উপাদান থেকে থেকে প্রাপ্ত তথ্যকে ইতিহাস রচনার ব্যবহারের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারণ অনেক সময় কোনো একটি উপাদান থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে অন্যান্য উপাদানের তথ্যের মিল থাকে না, এটা কিন্তু লক্ষণীয়। এবার দেখো সরকারি নথিপত্র। তো ঔপনিবেশিক যুগে সরকারি নথিপত্র ছিল নানা ধরনের। তবে সাধারণভাবে সরকারি নথিপত্র বলতে পুলিশ, গোয়েন্দা রিপোর্ট প্রভৃতি, সরকারি কমিশনের রিপোর্ট, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, সরকারি দপ্তরগুলির প্রদত্ত বিবরণ, চিঠিপত্র প্রভৃতি সব কিছুই বোঝায়। স্বাধীনতা লাভের পর, অর্থাৎ স্বাধীনতা এসেছে কবে? 1947 সালে 15ই আগস্ট। লাভের পর দিল্লির জাতীয় মহাফেজখানা ও বিভিন্ন রাজ্যের লেখাগারগুলিতে এই সব নথিপত্র সংরক্ষণ করা হয়েছে। এই সব নথিপত্র বিশ্লেষণ করে ঐতিহাসিকদের পক্ষে সাময়িকভাবে বিভিন্ন ঘটনার পশ্চাতে ঔপনিবেশিক সরকারের অভিপ্রায় অনেকাংশ উপলব্ধি করা সম্ভব হয়েছে, এটা কিন্তু বাস্তবে। এবার আসবো আমরা পুলিশ ও গোয়েন্দা রিপোর্ট। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস শান্তি রক্ষার জন্য ভারতে প্রথম পুলিশ বিভাগ প্রবর্তন করে, এটা কিন্তু দাগিয়ে দাও, এটা কিন্তু পরীক্ষায় এসে বসে আছে। এরপর লর্ড ডাফরিনের আমলে 1887 খ্রিস্টাব্দে এদেশে স্বতন্ত্রভাবে গোয়েন্দা বিভাগ গঠিত হয়। আর 1921 খ্রিস্টাব্দ থেকে এর নাম হয় ইন্ডিয়ান পলিটিক্যাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা ভারতীয় রাজনৈতিক গোয়েন্দা দপ্তর। এটাও কিন্তু দাগিয়ে নাও, এটাও কিন্তু আমি শেয়ার করবো উত্তর সমেত। ভারত স্বাধীন হওয়ার পর এই দপ্তরের নাম হয় ইন্টেলিজেন্স ব্যুরো, অর্থাৎ আইবি। আমরা আইবির নাম শুনেছি, সেই আইবি। এটাতে যদি আইবি যদি অ্যাব্রিভিয়েশনে দেয় তাহলে তো আমাদের এটা লিখতেই হবে। এটা কিন্তু টিক দ্য কারেক্ট আনসার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং সরাসরি আইবি এর পুরো নাম কি এটাও দিতে পারে। পুলিশ এবং গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করেই ব্রিটিশ আমলে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে। আর এই রিপোর্ট থেকে বিভিন্ন গুপ্ত সমিতির নাম, বহু বিপ্লবীর নাম এবং তাদের সশস্ত্র সংগ্রামের বহু অজানা কথা ইতিহাসে স্থান পেয়েছে। ভারতে এই ঔপনিবেশিক শাসন দীর্ঘস্থায়ী হওয়ার পশ্চাতে এই দপ্তরের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো দেখো এই যে লাইনগুলো পড়লে এমন কিছু বোঝানোর কিন্তু কিছু নেই। তবে এ তো সেই নিচু ক্লাস নয়, একদম সেই 5-6 নয় যে তাদেরকে এই যে গোয়েন্দা কী, পুলিশ কী, এগুলো সব আমরা জানি। কিন্তু এর মধ্যে থেকে কত সালে এটা তৈরি হয়েছিল, কে তৈরি করেছিল, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো কিন্তু লাইন বাই লাইন না পড়লে কিন্তু পাওয়া যায় না। তাই আমি বলবো লাইন বাই লাইন পড়ো, যার কাছে যে বই আছে সেই বই নিয়েই বসো না কেন, কোনো অসুবিধা কিছু নেই। তবে কী করতে হবে, চ্যাপ্টারটা কিন্তু একটু বেছে নিয়ে বসতে হবে। এবার চলে আসবে আমরা তারা পরের পাতায়। দেখো সরকারি কমিশনের রিপোর্ট। তো সরকার থেকে কমিশন গঠিত হয়, তার থেকে একটা রিপোর্ট জারি করা হয়, এটা তো তোমরা জানোই। তো ব্রিটিশ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে নিযুক্ত নানা সরকারি কমিশনের রিপোর্ট থেকে আধুনিক ভারতের ইতিহাস রচনার বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তো উদাহরণ হিসাবে নীলবিদ্রোহের পর জিপি গ্র্যান্ট নিযুক্ত নীল কমিশন রিপোর্ট, দেখো 1860, এটা কিন্তু আমরা সবাই জানি, নিচু ক্লাস থেকে পড়ে আসছি, এটা জানি। উডের ডেসপাস, এটাও জানি। সুপারিশগুলি খতিয়ে দেখার জন্য হান্টার কমিশন রিপোর্ট 1882, এই দুটো কোশ্চেনই কিন্তু এখানে এমসিকিউ আসবে, এটা দাগিয়ে নাও। বারদৌলি সত্যাগ্রহের পরিপ্রেক্ষিতে গঠিত ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিশন রিপোর্ট 1928 খ্রিস্টাব্দে, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট প্রভৃতি উল্লেখ করা যায়। এবার আসবো এইসব কমিশনের রিপোর্ট থেকে যথাক্রমে বাংলা নীল চাষিদের প্রকৃত অবস্থা, সমকালীন ভারতের শিক্ষা ব্যবস্থা এবং দৌলির কৃষকদের দুরবস্থার কারণ অনুধাবন করা ঐতিহাসিক ও গবেষকের পক্ষে খুব সহজ হয়। অর্থাৎ সরকারি কিছু নথি থাকলে তার উপর তদন্ত করে তার উপর লেখনির মধ্যে দিয়ে কিন্তু ঐতিহাসিকরা নানাভাবে লিখতে পারে। তো আমাদের দেশে নীলকর সাহেবরা যেভাবে আমাদের দেশের মানুষদের অত্যাচার করেছে 1947 সালের 15ই আগস্টের আগে পর্যন্ত, সেটা কিন্তু খুবই লক্ষণীয় বিষয়। সেই তথ্যগুলো কিন্তু বিভিন্ন ডেসপাস থেকে আমরা কিন্তু জানতে পারি। তো এবার চলে আসবো সরকারি আধিকারিকদের প্রতিবেদন। অর্থাৎ সরকারি আধিকারিকরা যারা কাজকর্মে ব্যস্ত থাকেন তারাই হচ্ছে সরকারি আধিকারিক। তো সরকারের বিভিন্ন
বিভিন্ন বিভাগের উচ্চ পদস্থ অফিসাররা নানা সময়ে যেসব প্রতিবেদন পেশ করেছেন সেগুলির বহু মূল্যবান ঐতিহাসিক তথ্য সম্বন্ধে তারা বেশিরভাগ ক্ষেত্রে আইসিএস নিয়মিত সরকারের কাছে বিভিন্ন বিষয়ে প্রতিবেদন পাঠাতেন। এর উপর ভিত্তি করেই সরকারি তরফে নানা পদক্ষেপ গ্রহণ করা হতো। তো তারা নিজেদের তাগিদে এই সব নথিপত্র সংকলনে আগ্রহ দেখাতেন। আর তাদের সংকলিত তথ্যগুলোই সাধারণত পেপার্স জার্নাল প্রভৃতি নামে কিন্তু এই পেপার্স আর জার্নাল কি এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, দাগে নাও টিকা টাইপ কিন্তু আসতেই পারে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আইসিএস কর্মচারীর পেন্ডেলের মুন অব দ্য ভাইস ভাইস রয়েস জার্নাল, নিকোলাস মান সার্ক এর ট্রান্সফার অব পাওয়ার প্রভৃতি। এছাড়াও লর্ড কার্জনের স্বরাষ্ট্র সচিব হারবার্ট রেজলে এর ব্যক্তিগত দিনলিপির বিবরণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রদত্ত বিবরণ থেকে ব্রিটিশ আমলের ইতিহাস রচনায় বহু মূল্যবান তথ্য কিন্তু প্রাপ্তি হয়েছে, এটা কিন্তু আমাদের জানি। এবার আসবো আমরা চিঠিপত্র। আধুনিক ভারতের ইতিহাস রচনার চিঠিপত্র নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের জাতীয় মহাজেবখানা এবং রাজ্যের লেখ্যগারগুলিতে এই ধরনের বহু চিঠি সংরক্ষিত আছে। বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ রাজকর্মচারী নিজেদের জন্য যেসব চিঠিপত্রের আদান প্রদান করেন তার থেকে বহু তথ্য জানা যায়। অর্থাৎ চিঠিপত্র আমরা যে কাজগুলো আজকে করছি সেগুলো সরকারি ভবনে জমা থাকে, তার উপরে ডিপেন্ড করে যে পরবর্তী যারা শাসক আসবে তারাই কিন্তু সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। তো এটাও সেই ক্ষেত্রেই হয়েছিল। তো উদাহরণ হিসেবে লর্ড ডাফরিনের চিঠিপত্র কার্জনের গোপন চিঠিপত্র ব্রিটিশ সরকারকে বিভিন্ন সময়ে গান্ধীজির দেওয়া 93টি চিঠিপত্রের উল্লেখ করা যায়। তাহলে ভাবো যে 93খানা চিঠি কিন্তু উল্লেখ করা যায়। সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা দেখো। এবার সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনায় বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ঠিকই, তবে এর নানা সীমাবদ্ধতা আছে। এগুলি সরকারি নথিপত্র থেকে সবসময় নিরপেক্ষ ইতিহাস রচনার তথ্য পাওয়া যায় না। অর্থাৎ সরকার তার ফেব্রুয়ারি কিন্তু সেই চিঠিপত্রগুলো লিখবে, এটা কিন্তু সঠিকভাবে পাওয়া যায় না। এটা কিন্তু আগেও ছিল, এখনও আছে, এটা কিন্তু জানো। কারণ গোয়েন্দা ও পুলিশ রিপোর্ট অনেক সময় ঘটনাকে অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়। তো এটা তো এখনও হয়, আগেও হতো। এই সব নথিপত্রে অনেক সময় শাসক শ্রেণী তার ক্ষমতাসীন সরকারের মতের প্রতিফলন ঘটে, এটাও কিন্তু লক্ষণীয়। 19 শতকে কোম্পানির শাসনের বিরুদ্ধে সংগঠিত কৃষক এবং উপজাতি বিদ্রোহগুলির চরিত্র সম্পর্কে সরকারি নথিপত্র আদিম এবং অসভ্য মানুষের বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে, যা একেবারেই সঠিক নয়। তো নীলকর সাহেবরা যেভাবে, অর্থাৎ ব্রিটিশরা যেভাবে আমাদের দেশীয় মানুষদের উপরে অত্যাচার করেছে তার অত্যাচারের করুণ কাহিনী কিন্তু সেখানে বর্ণিত আছে। আর সেই বর্ণিত ইতিহাসে কিন্তু বলা হয়েছে যে অসভ্য অর্থাৎ আদিম এবং অসভ্য মানুষের বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। এটা কিন্তু আমিও ঘোরবিরোধী, তোমরাও ঘোরবিরোধী, অবশ্যই পড়লে বুঝতে পারবে এটা কিন্তু একেবারেই সম্ভব নয়। এবার চলে আসবো আত্মজীবনী ও স্মৃতিকথা। এই যে স্মৃতিকথা, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এটি আত্মজীবনের স্মৃতিকথা দুটোই কোশ্চেনই ইম্পর্ট্যান্ট, 2 নম্বর কোশ্চেন হিসাবে। আধুনিক ভারতের ইতিহাস রচনায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মজীবনী এবং স্মৃতিকথা। এই আত্মজীবনী হলো, দেখো কী ধরনের, এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য যেখানে লেখক নিজের জীবন এবং সমকালীন বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন, এবং অন্যদিকে স্মৃতিকথা হলো অতীত অভিজ্ঞতা। অর্থাৎ কেউ যখন তার জীবনের ফেলে আসা নানা ঘটনাগুলি গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন তখন তাকে বলা হয় স্মৃতিকথা। তাহলে দুটো কোশ্চেনের উত্তর কিন্তু এখানে আছে, দুটোই কিন্তু তোমরা দাগিয়ে নাও। তার সাথেও কিন্তু আমি লিখে দিয়েছি, এটা লেখাটা কিন্তু বোর্ডে লিখবো, তোমরা কিন্তু শেয়ার করে নেবে। তাহলে কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2027। এবার আসবো আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথাকে ঐতিহাসিকরা বিভিন্নভাবে ব্যবহার করেন, কারণ এর থেকে সমকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি প্রভৃতি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আবার এর মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনের নানা ঘটনার, চলে যাব আমরা পরের পাতায় 14 পাতায় চলে যাব। 14 পাতায় চলে গিয়ে তাকে উল্লেখ করা যায় যা ঐতিহাসিকদের সমকালীন ইতিহাস রচনায় সাহায্য করেছিল। তো এছাড়াও এতে লেখকের ব্যক্তিগত জীবনের দৃষ্টিভঙ্গি উপলব্ধি প্রতিফলন ঘটেছে, যা অনেক সময় ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তবে এই ইতিহাসে ছাত্রদের এর থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে
অবশ্যই সতর্ক থাকতে হবে, অর্থাৎ এখান থেকে সঠিক তথ্যটা ঠিকভাবে নিতে হতে, আদারওয়াইজ কিন্তু প্রবলেমটা আসতেই পারে। কারণ এর মধ্যে থেকে অনেক সময় লেখকের ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ ঘটে। আত্মজীবনী স্মৃতিকথামূলক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো বিপিনচন্দ্র পালের 70 বছর, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে যে কটা বলবো সে কটাই কিন্তু ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনগুলো কিন্তু আসবেই। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি, সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা, দক্ষিণায়ন রঞ্জন বসুর ছিড়িয়ে আসা গ্রাম, কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের শিকড়ের সন্ধানে, জওহরলাল নেহরু অ্যান্ড অটোবায়োগ্রাফি, সুভাষচন্দ্র বসুর অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম, অসমাপ্ত, এটা অসমাপ্ত ছিল। নীরজ সি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, মহাত্মা গান্ধীর দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ইউথ ট্রুথ প্রভৃতি। এবার আমরা আসবো বিপিন চন্দ্রপাল। আজ কিন্তু এই বিপিন চন্দ্রপাল পর্যন্ত কিন্তু শেয়ার করব, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পরের দিন শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু এসে যাবে, তাই আজকে কিন্তু বিপিন চন্দ্র পাল এই 12-14 পাতার মাঝামাঝি সময় জায়গাটাই আমি কিন্তু শেষ করে দেবো কিন্তু বাণী সংসদের বই থেকে। তা দেখো, যে কোনো আত্মজীবনীর জীবনীর লেখক তার নিজের তাগিদে লেখা শুরু করেন। আর কিন্তু বিপিনচন্দ্র পাল 1858 থেকে 1932 খ্রিস্টাব্দে আত্মজীবনী 70 বছর নিজের তাগিদে লেখেননি। তিনি তার এক পত্রের হাতে খড়ি উপলক্ষে প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়কে প্রধান পুরোহিত হিসাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। রামানন্দ পুরোহিতের দক্ষিণার পরিবর্তে বিপিনচন্দ্র তাকে তার কৈশোর এবং যৌবনকালের আত্মজীবনী রচনা করে দেশ এবং সমাজের কথা লিখতে অনুরোধ করেন। তাহলে যেহেতু পারিশ্রমিক দিল না, কিন্তু এই পারিশ্রমিকটা তার কিন্তু অনেক বড়। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, আমার 70 বছরের জীবনকথা বাস্তবিক এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা। বিপিনচন্দ্রের 70 বছর এক ব্যক্তি নিরপেক্ষ সমাজ দর্শনের গ্রন্থ। প্রথমে প্রবাসী পত্রিকায় একটি ধারাবাহিকভাবে, পরে কিন্তু 1954 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। তার 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 এই আত্মজীবনীতে 1858 খ্রিস্টাব্দ থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত 22 বছরের ঘটনাবলী বিবৃত হয়েছে। তারপরে 70 বছর বয়সে তিনি তার এই গ্রন্থে লেখা শুরু করে, কিন্তু এটি সম্পূর্ণ করে যেতে পারেননি, দুঃখের বিষয়। তো এই গ্রন্থে তৎকালীন বাঙালির সামাজিক সাংস্কৃতিক জীবনের এক প্রতিচ্ছবি তুলে ধরেছে। অর্থাৎ লেখকরা যখনই লেখে তার সেই বর্তমান পরিস্থিতির কিন্তু চিত্রটাও কিছুটা তুলে ধরে, তো পরিস্ফুট হয়েছে। তার বংশ পরিচয়, পারিবারিক ইতিহাস, শ্রীহট্টের স্কুল জীবন, গ্রামীণ জীবনের বিবরণ, হিন্দু মুসলিম সম্পর্কে, কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়া এবং ব্রাহ্ম সমাজে তার যোগদান এবং ব্রাহ্মণ সমাজের ভাঙাগড়া প্রবৃত্তি সম্পর্কে এই গ্রন্থে থেকে জানা যায়। এই গ্রন্থে তিনি এই পূর্ববঙ্গের গ্রামীণ সংস্কৃতি, যেমন দুর্গোৎসব, দোল উৎসব, যাত্রা গান, পুরাণ পাঠ প্রভৃতি, এগুলো কিন্তু আমরা এখনও দেখি, এখনও কেমনভাবে হয়, আর পৌরাণিক যুগে কেমনভাবে হতো সেটাও কিন্তু আমরা জানতে পারি। পাশাপাশি এই তৎকালীন কলকাতা শহরে বসবাসকারী শিক্ষিত মধ্যবিত্তের জীবনযাপন, খাদ্যাভ্যাস, মদ্যপান প্রভৃতি বিবরণ দিয়েছেন। এখনও সেটা চলে, আর আগেও চলতো, ভবিষ্যতেও চলবে, এটা কিন্তু বন্ধ হবে না। আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উদ্যোগে গঠিত ভারত সভা, নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত হিন্দু মেলা, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, ওটা দাগে নাও কিন্তু নামে, জাতীয়তাবাদী সংগঠনটির কথাও এর থেকে জানা যায়। তো আজকে কিন্তু আমি এই 14 পাতা পর্যন্ত শেয়ার করব, আর এই 14 পাতা পর্যন্ত শেয়ার করার পরে এখান থেকে যে প্রশ্নগুলো হবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু উত্তর সমেত কিন্তু আজকে শেয়ার করব, প্রায় 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেনই কিন্তু শেয়ার করার সাথে সাথে এখান থেকে কিন্তু যে প্রশ্ন পরীক্ষায় আসবে ফার্স্ট সামিটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 মাধ্যমিকের জন্য কিন্তু এখান থেকে সব প্রশ্ন এসে যাবে। তাহলে চলো শেয়ার করি। দেখো, শেয়ার করবো আজকে। দেখো, 1 নম্বর, কে কত সালে ভারতে পুলিশ বিভাগ প্রবর্তন করেন? তাহলে 1 নম্বরটা দেখো, এখান থেকে শুরু করি। কে কত সালে ভারতে পুলিশ বিভাগ প্রবর্তন করেন? পুলিশ বিভাগ প্রবর্তন করেন। দেখো, মনে হচ্ছে যেন আমরা বোর্ডে নিচে হাতে লিখে দিচ্ছি, লেখাটা কোনো ব্যাপার নয়। আমি ম্যাগনেটিক বোর্ডে
করে দিলাম আর প্রশ্ন এলো না, এটা এমন নয় কিন্তু। তাই আমি কাউকে ছোটো করছি না। অর্থাৎ যারা কিন্তু সে যে বোর্ডেই করুক, যেভাবেই করুক, কোশ্চেনের উত্তরটা যদি সঠিকভাবে আর প্রশ্ন যদি সিলেক্টেড ঠিক থাকে, তাহলে কিন্তু তার সমস্ত কোশ্চেনই পরীক্ষায় আসবে। তাই আমি এরকম দিচ্ছি বলে তোমরা ভেবো না যে এখান থেকে কোনো কোশ্চেনই আসবে না, এটা কিন্তু ভুল ধারণা। তাই সবার কোশ্চেনই কিন্তু সিলেক্ট করা কোশ্চেন, সবাই কিন্তু একটু ভেবেই কোশ্চেন করে। তাই কাউকে ছোট্ট না করে আমি বলবো যে সবার কোশ্চেনগুলোই কিন্তু একটু ভালো করে দেখবে তার মধ্যে থেকে যে কোন চ্যানেল থেকে কোন কোশ্চেন আসছে, তাদের সঙ্গে সমতা আছে কি নেই, আর পরীক্ষায় আসছে কি না। তো দেখো উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস 1793। উত্তর কে কত সালে? লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিস কত সালে? 1793 সাল। দেখো 2 নম্বর কোশ্চেন শেয়ার করবো। 2 নম্বর কোশ্চেন দেখো, কে কত সালে ভারতে গোয়েন্দা বিভাগ প্রবর্তন করেন? কে কত সালে ভারতে গোয়েন্দা বিভাগ প্রবর্তন করেন? দেখো উত্তরটা হবে কি? উত্তরটা হবে লর্ড ডাফরিন। কত সাল? সালটা হচ্ছে 1887 সালে। এবার আমি 3 নম্বর কোশ্চেন শেয়ার করব। 3 নম্বর কোশ্চেনে দেখো, ভারতীয় রাজনৈতিক গোয়েন্দা দপ্তর, ভারতীয় রাজনৈতিক গোয়েন্দা দপ্তর কত সালে গঠিত হয়? কত সালে গঠিত হয়? দেখো সালটা হচ্ছে 1921 সাল। এবার দেখো 4 নম্বর কোশ্চেন উত্তর শেয়ার করব। দেখো আইবি এর পুরো নাম কি? আইবি এর পুরো নাম কি? দেখো উত্তরটা এখানেই শেয়ার হয়ে যাবে। অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো। 5 নম্বর কোশ্চেন শেয়ার করব। 5 নম্বর কথায়, কত সালে হান্টার কমিশন রিপোর্ট পেশ হয়? কত সালে হান্টার কমিশন রিপোর্ট পেশ হয়? দেখো উত্তরটা দেখো 1882। উত্তরটা এখানেই হয়ে যাবে, 1882 সাল। এবার আমরা 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেন দেখো, নীল কমিশনের রিপোর্ট কত সালে পেশ হয়? নীল কমিশনের রিপোর্ট কত সালে পেশ হয়? দেখো 1860। উত্তরটা হবে 1860 সালে। এবার আমি 7 নম্বর কোশ্চেন শেয়ার করব। 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনটা একটু শেয়ার করতে একটু জায়গা লাগবে। তো আমি 7 নম্বর কোশ্চেনটা কিন্তু উপর থেকেই শেয়ার করব। শেয়ার করার শেয়ার করার আগে আমি বলবো যে 7 নম্বর কোশ্চেন শেয়ার করার আগে বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে। বোর্ডটাকে ক্লিন করে নিলে কিন্তু সুবিধা হবে যে লিখতে। আর বোর্ড ক্লিন করার সাথে সাথে বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, আর কি করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে। তাহলে কী হবে, তোমাদের কাছে সকলের আগে ভিডিওটি চলে যাবে, তোমরা কিন্তু দেখতে পাবে এবং তোমরা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু
যে ফলটা লাভ করতে চাইছো অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছো সেই নাম্বারটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, তাহলে তো কোনো সমস্যা থাকার কথাই না। তো এবার আমি শেয়ার করবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। দেখো 7 নম্বর কোশ্চেনে দেখো স্মৃতি কথা কি। দেখো স্মৃতি কথা কি, দেখো অতীতের কোনো ঘটনার সঙ্গে, এখান থেকে লেখা শুরু করি, অতীতের কোনো ঘটনার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তী কালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করলে তাকে স্মৃতিকথা বলে। এবার আমি 8 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে আত্মজীবনী কি। আত্মজীবনী কি উত্তরটা এখান থেকে শেয়ার করব। দেখো আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাস ধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করেন, তাই হলো আত্মজীবনী। এবার আমরা 9 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো 70 বছর বয়স গ্রন্থের লেখককে। 70 বছর বয়স গদ্যের লেখক কে। দেখো বিপিনচন্দ্র পাল, উত্তরটা হবে চন্দ্র পাল। শেয়ার করা হয়ে গেল। 10 নম্বর শেয়ার করব। 10 নম্বর কোশ্চেন দেখো জীবন স্মৃতি গ্রন্থের লেখককে। জীবন স্মৃতি গ্রন্থের লেখক কে। দেখো উত্তর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমি 11 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো, জীবনের ঝরাপাতা গ্রন্থের লেখককে? ঝরা পাতা, ঝরাটা বয়সের রাখা, ঝরা পাতা গ্রন্থের লেখক কে? দেখো, সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী। এবার আসবো আমরা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর সাথে দেখো, শিকড়ের সন্ধানে সন্ধানে গ্রন্থের লেখক কে? দেখো, উত্তরটা দেখো, কালীপ্রসন্ন রায়। কালীপ্রসন্ন রায়। 13 নম্বর কোশ্চেন দেখো, হ্যাঁ, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম গ্রন্থের লেখক কে? দেখো, উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু। এটা কিন্তু অসমাপ্ত। এবার 14 নম্বর দেখো, 14 নম্বর কোশ্চেন দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট ইউথ আর ট্রুথ গ্রন্থের লেখক কে? উত্তরটা দেখো, মহাত্মা গান্ধী, অর্থাৎ জাতির জনক গান্ধী। লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন দেখো, যে 70 বছর গ্রন্থে 70 বছর গ্রন্থে কত বছরের ঘটনাবলীর বিবরণ রয়েছে? ঘটনাবলীর বিবরণ রয়েছে। দেখো, উত্তরটা হবে কত না, 22 বছরের। দেখো, এই যে 15টা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করা হলো, এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের প্রশ্ন কিন্তু এখান থেকেই আসছে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না যেটুকু পড়িয়েছি। এর মধ্যে থেকে 1-2 করতে করতে দেখবে তোমাদের ঝুলিতে 95 অ্যাবাভ মার্কস কিন্তু গ্যাদার্ড হয়েই গেছে। তাহলে তার কোনো অসুবিধা নেই। আগামীতে কিন্তু আরও গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু প্রস্তুত থেকো। গুড বাই ফ্রেন্ডস।